দর্শককে স্বাগত জয়যাত্রা টেলিভিশনের প্রতিদিনের নিয়মিত আয়োজন প্রবাস টাইমে। আপনাদের সাথে রয়েছি আমি আব্দুল্লাহ হাদি। আপনারা জানেন প্রবাস টাইমে আমরা কথা বলার চেষ্টা করে থাকি প্রবাসীদেরকে নিয়ে, এবং আমাদের যারা প্রবাসী ভাইরা রয়েছে, যারা রেমিটেন্স যোদ্ধা রয়েছেন, যারা দেশের অর্থনীতিকে সচল রাখার জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন, আমরা সেই সব রেমিটেন্স যোদ্ধা প্রবাসী ভাইদের নিয়ে কথা বলার চেষ্টা করি, জানানোর চেষ্টা করি তাদের জীবনযাত্রা, তাদের সুখ দুঃখের গল্প। পাশাপাশি আমরা বিভিন্ন বাংলাদেশের প্রেক্ষাপটে এবং আন্তর্জাতিক প্রেক্ষাপটেও বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করে থাকি। আমাদের আলোচনায় যুক্ত হয়ে থাকেন দেশ এবং দেশের বাইরে থেকে অতিথিবৃন্দরা আমাদের সাথে। তারই ধারাবাহিকতায় আজকে অতিথি হিসেবে রয়েছেন এম.এ. হাশেম, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ বাহরাইন শাখা। আপনাকে স্বাগত জয়যাত্রা টেলিভিশনের প্রবাস টাইম প্রোগ্রামের পক্ষ থেকে। আমরা যেমনটি বলছিলাম যে এই যে আপনার যারা প্রবাসী রয়েছে, রেমিটেন্স যোদ্ধা রয়েছে, তাদেরকে নিয়ে আমরা মূলত কথা বলার চেষ্টা করি, পাশাপাশি আরও বিভিন্ন প্রসঙ্গ নিয়ে। আপনি জেনে থাকবেন যে আজকে যেটি বাংলাদেশের জন্য অন্যতম খুশির খবর এবং গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে যেটি আন্তর্জাতিক অভিবাসন সংস্থা কর্তৃক তথ্য প্রকাশ, যে পৃথিবীর 10টি দেশের মধ্যে কিন্তু বাংলাদেশ একটি দেশ যারা বৈদেশিক কর্মসংস্থান এবং প্রবাসী আয়ের দিক থেকে শীর্ষ 10-এর মধ্যে রয়েছে, এবং যার পেছনে মূল অবদান, মূল কারিগর আমাদের সেই সমস্ত প্রবাসী ভাইয়েরা, প্রবাসী যোদ্ধাদের, রেমিটেন্স যোদ্ধাদের, যারা নিজের পরিবার পরিজনকে দেশে রেখে শুধুমাত্র তাদের জীবিকার টানে, তাদের অর্থনৈতিক সচ্ছলতার কারণে আজকে তারা সেখানে রয়েছেন, এবং তাদের পারিবারিক অর্থনৈতিক সচ্ছলতার পাশাপাশি কিন্তু আমাদের দেশও অর্থনৈতিক দিক দিয়ে এগিয়ে যাচ্ছে। এই যে তাদের যে অবদান, সেই বিষয়টি নিয়ে আপনি কি বলবেন? ধন্যবাদ আজকের উপস্থাপক। সেই সাথে সাথে আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি বাহারাইন প্রতিনিধি স্বপন মজুমদার এবং আজকে জয়যাত্রা টেলিভিশনের সকল কলাকুশলী এবং যারা আজকে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমাদের এই প্রোগ্রাম দেখছেন, সবাইকে বাহরাইন আওয়ামী লীগ এবং বাহরাইন প্রবাসীদের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আসলে যেটি কথা যে আমরা যে রেমিটেন্স যোদ্ধা, এটা আসলে আমাদের প্রতিজ্ঞা। আমরা যখন প্রবাসে পাড়ি জমিয়েছিলাম যে আমরা আমার পরিবারকে উন্নয়ন করার মধ্য দিয়ে আমরা আমার দেশকে সচ্ছল করব, সেই প্রতিশ্রুতিকে আমরা বাস্তবায়ন করার জন্য প্রবাসী প্রতিটি যোদ্ধাই আমি মনে করি যে সবাই তার স্ব জায়গা থেকে কঠোর পরিশ্রম করার মধ্য দিয়ে আজকে আমার দেশকে উন্নয়নের দ্বারপ্রান্তে নিয়ে এসেছে। তাই আমরা বাহরাইনে যারাই আছি, বাহরাইন একটি ছোট্ট দেশ, এখানে প্রায় 2.5 লক্ষ আমাদের প্রবাসী আছেন। সবাই আমরা কঠোর পরিশ্রম করি এবং সবাই আমরা সৎ সাহস নিয়ে আমরা সৎভাবেই কাজ করে যাচ্ছি, যার কারণেই আমরা আমাদের উপার্জিত যে অর্থগুলি আছে সেগুলি আমরা দেশে পাঠানোর মধ্য দিয়ে আমরা আমাদের দেশকে উন্নয়নের জন্য সহযোগিতা করে যাচ্ছি। এবং আপনার সাথে আমরা আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চাই। আপনি জেনে থাকবেন যে এই যে করোনা পরিস্থিতিতে বাংলাদেশ তথা গোটা বিশ্বের অর্থনীতিতেই কিন্তু একটা ধাক্কা লেগেছে, এবং বিভিন্ন কারণেই কিন্তু দেখা যায় বিভিন্ন সংস্থায় যারা কাজ করতেন অনেকেই কর্মহীন হয়ে পড়েছে। কেউ কেউ হয়তো স্থায়ীভাবেই কর্মহীন হয়ে পড়েছে, কেউ কেউ হয়তো আবার পরবর্তীতে কাজে ফেরার সুযোগ পাচ্ছে, তাও সীমিত আকারে। এবং আপনি জানেন যে ইতিমধ্যেই অনেক প্রবাসী ভাইরা দেশে ফিরে এসেছে, এবং যেটিকে ঘিরে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যেই বেশ আগেই একটি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। তাদের কর্মসংস্থান বা তারা যদি কিছু করতে চায় সেক্ষেত্রে সহজ শর্তে এবং কম সুদে ঋণ দেওয়া। এই যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক এবং বর্তমান সরকার কর্তৃক শুধুমাত্র এই প্রবাসী ভাইদেরকে ঘিরে যে উদ্যোগটি নিয়েছে, সেটিকে নিয়ে আসলে আপনি কি বলবেন? ধন্যবাদ আবারও আপনাকে। আজকে বাংলাদেশ সরকার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে আমাদের যে দেশ পরিচালনা হচ্ছে, এবং এই দেশের পক্ষ থেকে আমরা যারা প্রবাসে কাজ করে যাচ্ছি, অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, আমাদের জন্য যে প্যাকেজ ঘোষণা করেছে, এই জন্য আমরা প্রবাসীরা খুশি এবং আমাদের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। সেই সাথে সাথে আপনার প্রশ্ন এরকম ছিল যে আমরা প্রবাসে যারা আছি, এই কোভিড-19 সারা পৃথিবীকেই ধাক্কা দিয়েছে। করোনার কারণে সারা পৃথিবীর ব্যবসা বাণিজ্য একেবারে অচল অবস্থার মতো হয়েছে। তারও মধ্যে যতটুকু বেঁচে আছে সেটুকু দিয়ে আমরা কাজ করে যাচ্ছি। এখানে আমি একজন ব্যবসায়ী হিসাবে আমি বলতে পারি যে এই করোনার কারণে আমি মনে করি না যে তেমন কোনো লোকের চাকরি হারাতে হয়েছে। কেউ যদি বলে থাকে এরকম, আমি মনে করি সম্পূর্ণ এটা সত্যি নয়। এই জন্য করোনার কারণে এমনিই তো আমাদের লোকের সংকট, আমরা লোকের কারণে আমাদের যে প্রজেক্ট গুলো আছে, আমাদের যে কাজগুলো আছে, প্রতিনিয়ত আমরা সেই কাজগুলিকে আমরা
কাস্টমারের প্রতিশ্রুতি অনুযায়ী আমরা সেগুলিকে দিতে পারতাছি না। সেইখানে যদি কেউ বলে চাকরি হারিয়েছে, হ্যাঁ, চাকরি দুইটা ডিপার্টমেন্টে হারিয়েছে, সেটা হলো রেস্টুরেন্ট এবং হোটেল, যেগুলি আবাসিক হোটেলগুলো আছে। করোনার কারণে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য এইগুলিকে কিছু বিধিনিষেধের ভিতরে এনেছে। এবং আরেকটি প্রতিষ্ঠান হলো সেলুন, যেটা আমাদের দেশে সেলুন বলে। সেলুন তো একেবারে পাশাপাশি বসে চুল কাটাতে হয়, যার কারণে এদের সরকার, আমার বিশেষ করে বাহরাইনের কথা বলছি, সরকার নিষেধ করে দিয়েছে সম্পূর্ণভাবে। এখন চালু হয়েছে কিছু শর্তের ভিতরে। রেস্টুরেন্ট এখনো সম্পূর্ণভাবে চালু হয়নি, শুধু পার্সেলের মধ্য দিয়ে রেস্টুরেন্ট গুলা চলছে। আবাসিক হোটেল গুলা এরকমই। এই তিনটা ডিপার্টমেন্টে শুধু বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আর বাকি যে সমস্ত ডিপার্টমেন্ট গুলো আছে, আমি মনে করি যে এখানে তেমন মানুষের তেমন চাকরি ক্ষতিগ্রস্ত হয় নাই, এবং কারো তেমন কি বলে বেতনের ব্যাপারেও তেমন সমস্যা হয়নি। বাকি সবাই আমি মনে করি যে সচ্ছলই আছে এবং তারা নিয়মিত তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এবং সেই সাথে সাথে আপনাদের একটা কথা বলে রাখবো আমি, যেহেতু প্রবাসী হিসাবে, এই করোনা যখনই শেষ হয়ে যায়, কোভিড-19 যখনই শেষ হয়ে যায়, মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলবো, আমাদের পৃথিবীর যেই সমস্ত দেশগুলিতে শ্রমবাজার আছে, পৃথিবীর যেই সমস্ত দেশগুলিতে আমাদের শ্রমবাজার আছে, সেখানে যেন দক্ষ কূটনীতিক নিয়োগ দেওয়া হয়, অন্যথায় আমাদের শ্রমবাজার হারানোর সম্ভাবনা থাকবে। এরই মাঝে আমরা বাহরাইনের শ্রমবাজার হারিয়েছি, সেখানে আমাদের অদক্ষ কূটনীতিক নিয়োগ দিয়েছিল বলে। আমি তাই আপনাদের এই জয়যাত্রা টেলিভিশনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলবো, পৃথিবীর যে সমস্ত দেশে আমাদের শ্রমবাজার আছে, সেখানে যেন দক্ষ কূটনীতিক নিয়োগ দেওয়া হয়, যার মাধ্যমে আমাদের শ্রমবাজার ধরে রাখা যায়। ধন্যবাদ। আপনি যথার্থই বলেছেন, আমরা আপনার কথার সাথেই একমত পোষণ করে বলতে চাই এবং বাংলাদেশ সরকারের যথাযথ কর্তৃপক্ষের সবিনয় দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আজকে বাংলাদেশের অর্থনীতি সচল রাখার জন্য আপনারা যারা প্রবাসী ভাইয়েরা রয়েছেন এবং যারা প্রতিনিয়ত রেমিটেন্স পাঠাচ্ছেন, তার কারণে কিন্তু নানা প্রাকৃতিক দুর্যোগের পরেও আজকে করোনা মহামারীকালীন সময়েও কিন্তু বাংলাদেশের অর্থনীতি এখনও শক্ত একটি ভিত্তি এবং আপনার পিলারের উপর দাঁড়িয়ে রয়েছে। তার অবদান অবশ্যই আপনারা যারা রেমিটেন্স যোদ্ধা রয়েছেন। এবং সেক্ষেত্রে আপনি যেটি বলেছেন, আমরা বিভিন্ন সময় গণমাধ্যম বা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে থাকি যে অনেক দেশে, এর আগেও আমাদের সাথে একজন অতিথি যুক্ত হয়েছেন জার্মান থেকে, তিনিও একই কথা বলার চেষ্টা করেছেন যে আমাদের যারা কূটনীতিকরা থাকেন তারা যদি আরেকটু সঠিকভাবে তাদের দায়িত্বগুলো পালন করে আন্তরিকতার সহিত, তাহলে হয়তো এই যে শ্রমবাজার বা আপনারা হয়তো দেশের অর্থনীতির জন্য আরও সুফল বয়ে আনতে পারবেন। কাজে আমরা তাদের কাছে বিনীতভাবে অনুরোধ রাখতে চাই যে যথাযথ কর্তৃপক্ষ যেন সঠিক ব্যক্তিকেই কূটনৈতিক হিসেবে সেখানে পাঠায় এবং যারা দেশের অর্থনীতির জন্য শ্রমবাজার ঠিক রাখার জন্য অবশ্যই ভূমিকা রাখবে। আমরা আপনার সাথে আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চাই। আপনি হয়তো জেনে থাকবেন যে ইতিমধ্যেই মালয়েশিয়া সরকার কিন্তু আগামী 31শে ডিসেম্বর পর্যন্ত আবারও লকডাউন ঘোষণা করেছে এবং আজকে ফ্রান্সে কিন্তু আক্রান্তের সংখ্যা বেড়ে যাচ্ছে। ফ্রান্সও আপনার লকডাউন ঘোষণা করার চিন্তা ভাবনা হয়তো করছে। পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু আবারও কমে যাওয়ার পরে কিন্তু আবারও সেই করোনার সংক্রমণ কিন্তু বেড়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে বাহরাইনের পরিস্থিতি কি, বা বাহরাইনকে নিয়ে এই মুহূর্তে আপনাদের বা সরকারের কি ভাবনা রয়েছে? দেখেন, বাহরাইনের করোনা পরিস্থিতি আগের মতোই আছে, থমথমে ভাব। সেটা এখনো যে কমে গেছে সেটা বলা যায় না, কিন্তু সরকার অনেক স্ট্রিক্ট। সরকার তাদের এই করোনার প্রতিরোধকে কঠোর হাতে প্রতিহত করার জন্য তাদের যে কর্মপন্থাগুলি, যে সমস্ত প্যাকেজগুলি ঘোষণা করেছে, সেগুলি তারা কঠোরভাবে পালন করে যাচ্ছে। যেমনটি ধরেন, এর ভিতরে একটা বলবো যে সরকার একটি ঘোষণা দিয়েছে, বাধ্যতামূলক সবাই মুখে মাস্ক পরে রাখতে হবে, বাধ্যতামূলক। সেক্ষেত্রে সরকার প্রতিনিয়ত তাদের পুলিশ দিয়ে, ভ্রাম্যমাণ পুলিশ, কমিউনিটি পুলিশ দিয়ে প্রতিটা অলিতে গলিতে তারা টহল দিয়ে যাচ্ছে। কেউ যদি এই মাস্ক ছাড়া চলে, তাদেরকে বাংলাদেশি টাকায় প্রায় 1200 টাকা ফাইন করা হয়। সেম টাইম তাকে যাকেই পাওয়া যায় যে মুখে মাস্ক নেই, ওই মুহূর্তেই তার কাছ থেকে এই জরিমানাটা করা হয়। যার কারণে বাহরাইন প্রবাসী আমরা যারা আছি তারা অনেকেই সতর্ক এবং সবসময় আমরা চেষ্টা করি আমাদের মুখে মাস্ক দিয়ে চলার জন্য। কর্মস্থলে, কাজে, প্রতিটা জায়গাতেই আমরা বাহরাইনের এই নিয়ম না, প্রতিটা নিয়মই সরকার থেকে যে সমস্ত নির্দেশগুলো আসছে, আমরা প্রবাসীরা বাংলাদেশ দূতাবাসের সমন্বয়ে এবং বিভিন্ন কমিউনিটি, এখানে যেমন বাংলাদেশ সমাজ আছে, রেজিস্ট্রি ক্লাব, বাংলাদেশ সোসাইটি এবং আওয়ামী লীগের বিভিন্ন আঞ্চলিক শাখা ভিত্তিক সংগঠনগুলো এবং সহযোগী সংগঠন সবাই মিলে এবং প্রবাসী বাঙালির আমরা সবাই বাহরাইন সরকারের নিয়মকে শ্রদ্ধা জানিয়ে আমরা এখানে কাজ করে যাচ্ছি। যার কারণে এই দেশে করোনার প্রাদুর্ভাবটা তেমন আমরা উপলব্ধি করতে পারছি না। আপনি আপনার কথা একটি গুরুত্বপূর্ণ কথা উঠিয়ে নিয়ে আসেন যে এই যে আপনার কূটনৈতিকদের যে ব্যর্থতার পরিচয় দেয় এবং বাহরাইনের শ্রমবাজার ইতিমধ্যেই হারিয়ে ফেলা,
তো আপনার কাছে মানে কি কারণ মনে হয় যে আসলে কি কারণে এমনটি হয়েছে, বা আগামীতে কি করলে বা কি পদক্ষেপ নিলে, সরকার কি ধরনের পদক্ষেপ নিলে হয়তো সেই হারানো শ্রমবাজার আবারও ফিরে পাওয়া সম্ভব? আপনাকে বলি, যেটা আমাদের অনেক বিস্তারিত আলোচনা যাওয়া দরকার, তারপর আপনি শর্টকাট করেই বলি। জি বলুন। দেখেন, প্রতিনিয়ত আমাদের বিগত 5 বছর পূর্বে প্রতি বছর বাংলাদেশ থেকে আমাদের এখানে প্রায় 20,000 শ্রমিক আসতো। প্রতি বছর গড়ে 20,000 শ্রমিক আসতো। কিন্তু 2016 সনে হঠাৎ করে তৎকালীন রাষ্ট্রদূত সাহেব হঠাৎ করে তিনি 80,000 ভিসা ইস্যু করলেন। এই যে তিনি 80,000 ভিসা ইস্যু করলেন, এখানে কি 80,000 লোকের তিনি কর্মস্থল তৈরি করেছিলেন? তিনি কি কাজের সুযোগ এখানে তৈরি করে রেখেছিলেন? করেন নাই। যার কারণে হঠাৎ করে এই 80,000 শ্রমিক যখন বাহরাইনে ঢুকে গেল, তখন কাজের একটা সংকট দেখা গেল, এবং যারা কাজ না পেয়েছে তারা এখানে বিভিন্ন অসামাজিক কাজের সাথে জড়িয়ে গেল। এই মুহূর্তে, এই সময়ে আমাদের প্রবাসী বাংলাদেশিদের বাহরাইনে একটা আমাদের ব্যাড রেকর্ড তৈরি হয়ে গেল, আমাদের উপর বাহরাইনিদের আস্থা চলে গেল। এর এই যার কারণে বাহরাইন সরকার হঠাৎ করেই আমাদের এই ভিসাগুলো বন্ধ করে দিল। কিন্তু তারপরও বাহরাইন সরকার সম্পূর্ণরূপে বন্ধ করেননি। এখানে দেখেন আপনি, রাষ্ট্রদূত মহোদয় কার সিদ্ধান্তে, কাদের সাথে আলোচনা সাপেক্ষে, এখানে যারা দীর্ঘদিন ধরে আমরা যারা এখানে কাজ করে যাচ্ছি, কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ আছেন, তাদের সাথে আলোচনা না করে তিনি 80,000 ভিসা ইস্যু করলেন। আবার তাদের সাথে আলোচনা না করে তিনি হঠাৎ করে ভিসা বন্ধ করে দিলেন। এখানে এলএমআর ইমিগ্রেশন, এলএমআর একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান, এরা চায় সবসময় পৃথিবীর বিভিন্ন দেশে তাদের ভিসাগুলো বিক্রি করে তাদের একটা ব্যবসা চালিয়ে রাখার জন্য। এখন বাংলাদেশ সরকার যখন তাদের ভিসা নিচ্ছে না, তারা ভিসা বন্ধ করেছে, কিন্তু বাহরাইন সরকার বন্ধ করেনি তখনও। তারা যখন নিচ্ছে না, দেখছে তাদের এই বাংলাদেশ থেকে তাদের কোনো লাভবান হচ্ছে না, তাই তারা বাধ্য হয়ে পৃথিবীর বিভিন্ন দেশে, আমাদের যে বাজারটা ছিল সেটা এখন গানা, ইথিওপিয়া, নাইজেরিয়া, ক্যামেরুনে সেই লোকগুলি আসছে, আমাদের জায়গাগুলি তারা দখল করে নিচ্ছে। কিন্তু আমাদের দেশ থেকে এখন লোক আসতে পারছে না, টোটালি আসতে পারছে না। এমনকি ভিজিটিং ভিসা, ফ্যামিলি ভিসা সম্পূর্ণ বন্ধ করে রেখেছে আমাদের। এই ভুলটা কার? এটা কি আমাদের এখানে যারা আমরা কাজ করছি আমাদের, না যাদের এখানে দায়িত্ব ছিল, কূটনীতিক দায়িত্ব, তাদের ভুল? কোন কোন যুক্তিতে, কার সাথে আলোচনা সাপেক্ষে তিনি 2016 সনে 80,000 ভিসা হঠাৎ করে ইস্যু করলেন? আপনি যথার্থই বলেছেন যে আসলে এই যে পরিমাণ কর্মসংস্থানের সুযোগ রয়েছে, তার বেশি এই যে কাজের যে সমস্ত আপনার ভিসাগুলো ইস্যু করা, পরবর্তী তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে না পারা, বিভিন্নভাবে তারা অপরাধে, বিভিন্ন দুর্নীতির সাথে জড়িয়ে যাওয়া নিঃসন্দেহে বাংলাদেশের জন্য একটি খারাপ ইমেজ তৈরি করেছে। আপনি যেমনটি বলছিলেন, আমরা আশা রাখবো যে পৃথিবীর আর কোনো দেশেই হয়তো বাংলাদেশিদেরকে এ ধরনের ভোগান্তির সম্মুখীন হতে হবে না। আপনি জানেন যে এই করোনাকে ঘিরে বেশ কিছুদিন আগে আলোচিত যে বিষয়গুলো ছিল, যে করোনার ভুয়া সার্টিফিকেট, সেই শাহেদ করিমকে ঘিরে পরবর্তীতে যেটি দেখলাম ইতালিতে আমাদের অনেক প্রবাসী ভাইদের কিন্তু ফিরিয়েও দিয়েছে। তো এই যে করোনা সার্টিফিকেট, এবং আমরা দেখেছি যে একটা পর্যায়ে বর্তমান সরকারের একজন জনপ্রতিনিধি, একজন সংসদ সদস্য, যিনি মানব পাচার এবং অর্থ পাচারের দুর্নীতির দায়ে এখন আপনার কারাগারে রয়েছে। এই দুটি ইস্যুকে ঘিরে বাহরাইনে কোনো আপনার কি ধরনের প্রতিক্রিয়া পেয়েছেন আপনারা? না, আমাদের এই দুটি ব্যাপারে বাহরাইন তেমন প্রতিক্রিয়া আসে নাই। তারপরও সরকার তো অ্যালার্ট। সারা পৃথিবীতে বর্তমান অনলাইনের জমানা, পৃথিবীর কোথাও কোনো একটি ঘটনা ঘটে, সাথে সাথে সেটা ভাইরাল হয়ে সারা পৃথিবীর সব জায়গায় পৌঁছে যায়। তার প্রভাব যে এখানে পড়েনি, তার কারণ এখানে আপনি দেখেন, গত 1 মাস পূর্বে এখানে প্লেন চালু হলো, হঠাৎ করে আবার সেটা বন্ধ হয়ে গেল ইতালিতে। ওই ঘটনার পরে এখানে যে তার প্রভাব পড়ে না, এটাই তো তার প্রমাণ হয় যে হঠাৎ করে আবার এই মাসে প্লেন চালু হওয়ার কথা ছিল, সেটাও আবার শুনছি যে এখন প্লেন বন্ধ করে রাখছে। আবার আমাদের দেশে কিছু অসাধু ব্যবসা আছে। আমি গত কয়েকদিন আগে এখানে বাংলাদেশে যে গালফেয়ার কান্ট্রি ম্যানেজার আছে, তার সাথে আলোচনা করলাম। তিনি বললেন, আমার গালফেয়ার বাংলাদেশে কবে যাবে, কবে আসবে আমি জানি না, অথচ তোমার দেশে কিছু অসাধু ট্রাভেলস আছে, তারা বিভিন্ন অনলাইনে, ফেসবুকে, মেসেঞ্জারে তারা অ্যাড দিয়ে যাচ্ছে যে অমুক তারিখে গালফেয়ার যাবে। এখন জনগণের কাছ থেকে, প্যাসেঞ্জারের কাছ থেকে তারা টাকা নিচ্ছে, তোমরা বলো যাতে প্যাসেঞ্জাররা তাদের এই সমস্ত টাকা দিয়ে যেন হয়রানির শিকার না হয়। এই যে দেখেন আমাদের দেশে এই সমস্ত দুর্নীতি, এই সমস্ত কারণে সম্পূর্ণ সবকিছুই দেখেন গালফেয়ারের কান্ট্রি ম্যানেজার তিনি এখনো বুঝতে পারছে যে বাংলাদেশের ট্রাভেলস এর যারা ব্যবসা করছে তারা এরকম অনিয়ম করছে। এই সমস্ত সম্পূর্ণ এই টুটের যে ছোট ছোট দুর্বলতাগুলো যখন একত্রিত করা হয়, তখন আমাদের ভাবমূর্তি তো পৃথিবীর বিভিন্ন দেশে, বিভিন্ন রাষ্ট্রের কাছে আমাদের ছোট হয়ে আসতে হয়, আমাদের ভাবমূর্তি খাটো হয়ে যায়। সেই জায়গা থেকে আমরা যারা দীর্ঘদিন ধরে আছি, আমরা এগুলি প্রতিবাদ করে যাচ্ছি, প্রতিনিয়ত এগুলি ফেস করে যাচ্ছি, আমরা প্রতিনিয়ত এগুলির সম্মুখীন হচ্ছি। সেই সাথে সাথে আপনাকে আমি আরেকটা কথা বলবো,
সেটা হলো এরকম, আমি গত বছর 2019-এ মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছিলাম গণভবনে। সেখানে একটি কথা বলার জন্য আমি গিয়েছিলাম, কিন্তু উনি পরবর্তী সময় দিয়েছিল আমাদের সংসদ ভবনে দেখা করবে। আপনি আজকে আমি জয়যাত্রা টেলিভিশনের মাধ্যমে আমি এই কথাটা বলতে চাই যে আমরা যারা প্রবাসী আছি তাদেরকে আরেকটু উৎসাহিত করার জন্য সরকারের আরেকটি প্যাকেজ দেওয়া দরকার। সেই প্যাকেজটি হলো এরকম, আপনি দেখেন স্বাধীনতা যুদ্ধের সময় যারা দীর্ঘ 9 মাস যুদ্ধ করেছে, যুদ্ধে অনেকের প্রাণ গেছে, অনেকে বেঁচে আসছে, তাদেরকে সরকার ভাতা দিচ্ছে, মুক্তিযোদ্ধা ভাতা। যারা সরকারি কর্মচারী কর্মকর্তা তারা যখন অবসরে যায় তাদেরকে ভাতা দেওয়া হয়। গার্মেন্টসে 19-20 হলেই তাদেরকে প্যাকেজ দেওয়া হয়, কৃষি খাতে ভর্তুকি দেওয়া হয়। কিন্তু এই যে আমরা দীর্ঘ আমার জীবনের সমগ্র জীবন আমি প্রবাসে কাটিয়ে জাতির হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি বলেছেন আমি বাঙালিকে স্বাধীনতা দিয়েছি কিন্তু অর্থনীতি মুক্তি দিতে পারিনি। সেই অর্থনীতি মুক্তির জন্য আজকে জাতির জনকের কন্যা শেখ হাসিনার নির্দেশে আমরা দেশের লক্ষ 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 যুবক প্রবাসে এসে আমার সমগ্র জীবন দেখেন, আমার এখানে আজকে 30 বছর, আমার এখানের এই উপার্জনের পয়সা আমার পরিবারকে দেওয়ার মধ্য দিয়ে আমি দেশকে উন্নয়ন করে যাচ্ছি। কিন্তু আমি যখন 30-35 বছর দেশে ফিরে যাব তখন আমার আর এই বয়স থাকবে না, দেশে গিয়ে কাজ করতে পারবো না। কিন্তু তখন আমি কি করব? কিন্তু সরকার যদি একটা ঘোষণা দেয় যে কমসে কম যারা 30 বছর বিদেশে কাজ করে আসবে তাদের জন্য ভাতা দিতে হবে, এবং এর নিচে যারা থাকবে 10 বছর 15 বছর তাদের জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে যে সুযোগ সুবিধা দেওয়া হয়েছে সেগুলি অব্যাহত থাকবে। কিন্তু যারা দীর্ঘমেয়াদী 30-35-40 বছর প্রবাসে কাটিয়ে তার সমগ্র জীবনের উপার্জিত অর্থ আমি দেশে পাঠিয়েছি, কিন্তু আমার শেষ বয়সে তখন আমার আর করার কিছুই থাকবে না, এই সময়টা যদি সরকার আমাদের জন্য কোনো ভাতার ব্যবস্থা করে তাহলে আমার মনে হয় যে প্রবাসীরা আরো উৎসাহিত হবে এবং তার উপার্জিত পয়সা দেশে পাঠাবে তিনি খুশি মনে। এম এ হাশেম, আপনি যথার্থই বলেছেন। আমরা আপনার দাবির সাথে জয়যাত্রা পরিবারের পক্ষ থেকে একাত্মতা প্রকাশ করে এটি বিনীতভাবে বলতে চাই যে অবশ্যই এটি বাংলাদেশ সরকারের যথাযথ কর্তৃপক্ষ যারা রয়েছে, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করে আপনি যেমনটি বলার চেষ্টা করছিলেন, আমরাও সবিনয় আবেদন রাখতে চাই যে আপনার এই প্রস্তাবটি যেন অবশ্যই বিবেচনা করার একটি চেষ্টা নেয় বা করার চেষ্টা করে। সেক্ষেত্রে আপনি যেটি বলেছেন যে অর্থনৈতিক মুক্তি, হ্যাঁ, অর্থনৈতিক মুক্তির জন্য আমাদের যতগুলো সেক্টর রয়েছে তার মধ্যে এই যে আপনারা যারা রেমিটেন্স যোদ্ধা রয়েছেন তাদের অবদান নিঃসন্দেহে অনেক বড় একটি ভূমিকা পালন করছে, এবং তাদের কারণেই আজকে এই করোনাকালীন সময়ে কিন্তু বাংলাদেশের রেকর্ড পরিমাণ বৈদেশিক মুদ্রার রিজার্ভ রয়েছে। আমরা আশা রাখব যে আপনার এই যে দাবি এটি অবশ্যই একদিন বাস্তবে পরিণত হবে। আমরা আপনার সাথে আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চাই, যেটি আমরা প্রতিনিয়তই দেখতে পাই যে অনেকেই হয়তো প্রবাসে যাচ্ছেন বা যেতে চাচ্ছেন হয়তো পরিবারের অর্থনৈতিক সচ্ছলতার জন্য বা নিজের কর্মসংস্থানের জন্য, পরবর্তীতে দেখা যায় যে আসলে সঠিক মাধ্যমে না গিয়ে অনেক সময় ভুল করে অন্য মাধ্যমে চলে যায়, দালালদের খপ্পরে পড়ে যায়, অনেকের জীবন নাশও হয়ে থাকে, যেটি লিবিয়াতে ঘটেছে বেশ কিছুদিন আগে। তারপরে আপনার দেখা যায় যে ঠিকমতো কাজ না পাওয়া, চুক্তি অনুযায়ী কাজ না পাওয়া, বেতন না পাওয়া, আসলে এগুলো কেন হয় বা সেক্ষেত্রে প্রবাসে যাওয়ার ক্ষেত্রে আসলে কি কি বিবেচনা করা উচিত বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। আসলে এখানে সত্যি কথা বলতে গিয়ে এটা অনেক সময় ভাগ্যের উপরে ছেড়ে দিতে হয়। আপনি ধরেন আমার নিজের এই 30 বছরের অভিজ্ঞতা থেকে আমি বলি, আমি যখন 1990 সনে বাহরাইনে আসছি, 1990 সনে যে ভদ্রলোক আমাকে এই বাহরাইনে এনেছে তিনি বলেছে আপনাকে ইলেকট্রিশিয়ানে কাজ দেওয়া হবে, ওই সময় 100 দিনার বেতন হবে। কিন্তু দুঃখজনক হলো সত্য, ওই ভদ্রলোক এনে আমাকে গাড়ির গ্যারেজে দিয়েছিল, গাড়ির গ্যারেজে ডেন্টিং পেন্টিং এর। কিন্তু আমি কি করেছি, আমি হাল ছাড়িনি। আমি মনে মনে বলেছি আমি যখন একবার পয়সার দেশে আসছি, এই পয়সা কোথায় আছে আমি দেখিয়ে নিব। তিনি আমাকে বলেছিল 100 দিনার বেতন দিবে, কিন্তু 40 দিনার বেতন আমাকে কাজে তিনি নিয়োগ দিয়েছিলেন, মাত্র একটা দিনার দিয়ে তিনি আমাকে কাজে ছেড়ে দিয়েছিল। আমি হাল ছাড়িনি, আমি কঠোর পরিশ্রম করেছি। পরিশ্রম করতে 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 আজকে এখানে আসছি আপনাদের দোয়ায়, আমি প্রায় 100 কোটি টাকার মালিক হয়েছি আপনাদের দোয়ায়। এই যে পরিশ্রম, এটা আপনার উপরে আপনার মনোবল থাকতে হবে, আপনাকে হাল ছাড়লে হবে না যে আমাকে এখানে আনছে 40 দিনারের বেতন দিচ্ছে, আমি যদি ওই কোম্পানি থেকে পালিয়ে অন্য কোথাও চলে যেতাম, কাজ করতে পারতাম, কিছুদিন করতাম, আবার বিপদে পড়তাম, এইভাবে পড়তে পড়তে এক সময় দেখা যেত আমার হাতে আর কাজ থাকতো না। কিন্তু না, আমি যখন দেশে থেকে চলে আসছি আমাকে যেখানেই দেখ আমি কঠোর পরিশ্রম করব, আমার মনোবল হারাবো না, আমি দৃঢ়তার সাথে। ওই যে আমি প্রথম শুরুতে আপনাকে একটা কথা বলেছি যে আমরা প্রতিজ্ঞা করে আসছি যে আমি এখানে আসছি পয়সা উপার্জনের জন্য, যদি বসেই থাকতাম এদিক সেদিক ঘোরার জন্য বিদেশ আসতাম তাহলে বিদেশ কেন, আমি তো দেশেই থাকতে পারতাম, আমি দেশেই ঘোরাঘুরি করতে পারতাম। যার কারণে এই প্রবাসে এসে আপনাকে মনোযোগ সহকারে
মনোবল রেখে আপনার কাজ করতে হবে। আবার অনেক সময় আছে যেটা মিথ্যা নয়, সত্য কথা, অনেক লোক যখন আমরা বিদেশে আসি তখন ভুলে যাই দেশে থেকে বিদেশে আসার জন্য কত পরিশ্রম, কত কষ্ট, কত রিস্ক অতিক্রম করে প্রবাস নামক সেই আমাদের এই স্বপ্নের কি বলে সেই স্বপ্নের বাতিটি পাওয়া যায়। কিন্তু এখানে এসে আমরা সেটা ভুলে যাই, যার কারণে আমাদের অনেক সময় আমাদের ভুল হয়, সেই ভুলের কারণে আমাদের বিপদে পড়তে হয়। আমি আপনাদের মাধ্যমে, জয়যাত্রা টেলিভিশনের মাধ্যমে সারা বাংলাদেশের প্রতিটি যুবক এবং যারা বিদেশে আসার জন্য চেষ্টা করছে, মনস্থির করে, তাদেরকে বলবো ভাই আপনারা ধৈর্য সহকারে ধীরে ধীরে চলে আসুন। বিদেশ নামের এই পাখিটি ধরাটা এত সিধা না, আর ধরা পড়লে তখন মনে হয় না যে কত পরিশ্রম করে আমরা এটাকে অর্জন করেছি। তাই আমি বলবো আপনারা ধৈর্য সহকারে সঠিকভাবে সঠিক লোকের মাধ্যমে পয়সা দিয়ে আপনারা বিদেশে আসুন। আপনার ইটালিতে যান, ইউরোপে যান, আমেরিকা যান, পৃথিবীর যেই প্রান্তে যান, যেখানে যান আপনাকে কঠোর পরিশ্রম করা আসছে। আপনার স্বপ্নের আমেরিকার কথা বলি, স্বপ্নের আমেরিকার কথা আমি দেখেছি। এক ভদ্রলোক কলেজের প্রফেসর ছিলেন, তিনি আমেরিকাতে গিয়ে কি বলে মাংসের দোকানে চাকরি করছে। তাহলে এই যে আমরা আমেরিকার স্বপ্নটা দেখছি, কিসের স্বপ্ন দেখছি? আমরা সেখানে গিয়ে কনস্ট্রাকশনে কাজ করি, সেখানে গিয়ে রেস্টুরেন্টে কাজ করি, তাহলে সেখানে পার্থক্য কি আমার? আমি আজকে এখানে বাহরাইনে বসে প্রতি মাসে 2 লক্ষ 2.5 লক্ষ টাকা কাজ করছি, আমি আমেরিকায় গিয়ে কত টাকা বেতন পাবো? আমি এখান থেকে সব বিক্রি করে আমি জাহাজের মাধ্যমে, নৌকার মাধ্যমে আমার জীবনের ঝুঁকি নিয়ে আমি আমেরিকায় চলে যাব। সেখানে আমার কি পার্থক্য কি? আমি সেম পরিশ্রম আমার দেশে যদি দেই, আমার বাংলাদেশে সেম পরিশ্রম। আমি তো এখানে 30 বছর হয়ে গেছে, আর কয়েক বছর, 4 বছর আমার ছেলে এখানে এখন ক্লাস 9-এ পরে, মেট্রিক পাস করলে আমি চিন্তা করছি দেশে চলে যাব, সেখানে গিয়ে আমি ব্যবসা করবো। সেম পরিশ্রম এখানে আমরা যেই পরিশ্রম দিই, যেই কঠোর পরিশ্রম, আমার দেশে থেকে বেশি পয়সা উপার্জন করার মতো সুযোগ আছে। কিন্তু আমার ছেলেরা, আমার বন্ধুরা, আমার যুবক ভাইয়েরা সেদিকে মন দেয় না, তারা সাহস করে না, এবং কাজের দিকে তারা কি বলে তাদের মনোনিবেশ করে না। মনে করে বিদেশে গেলেই কত পয়সা, কিন্তু বিদেশে দেশের থেকে অনেক কঠোর পরিশ্রম ভাই, অনেক কঠোর পরিশ্রম। যারা কনস্ট্রাকশন ডিপার্টমেন্টে কাজ করে, যারা রাস্তায় ইলেকট্রিক লাইনে, পানির পাইপ লাইন, ড্রেনেজ সোয়ারের লাইনে কাজ করে, তাদের কষ্ট পরিশ্রম দেখলে কেউ কখনো বলবে না যে আমি আবার প্রবাসে যাব। তারপরও আমরা প্রবাসে আসি, এখানে আমাদের পয়সা আছে, আমার দেশে থেকে কিছু একটু বেশি পয়সা, আমরা আসি। কিন্তু যেই আসি, আমরা যারাই আসি, তাদের কাছে আবারও আমি অনুরোধ করবো, আপনারা যেখানে যেভাবেই যান, সঠিক পথে সঠিক লোকের মাধ্যমে পয়সা দিয়ে আপনারা বিদেশ আসেন, তাহলে আর বিপদে পড়বেন না। আপনি যথার্থই বলেছেন এবং কিছু মূল্যবান কথা বলেছেন, যে আসলে আমরা দেশে হয়তো কাজ করতে চাই না, অথচ যে বিনিয়োগ বা যে টাকা খরচ করে আমরা প্রবাসে যাই, সেই টাকা দেশে বিনিয়োগ করে যদি আমরা যথাযথভাবে সঠিকভাবে পরিশ্রম করি, হয়তো আমরা তার সুফলতা পাবো বা সফলতা দেখতে পাবো। আপনি বাংলাদেশ আওয়ামী লীগ বাহরাইন শাখার সাধারণ সম্পাদক। আপনি জানেন এটি আগস্ট মাস, বাঙালি জাতির জনকের যে হত্যা, যে নির্মম যে ঘটনাটি ঘটেছিল 15ই আগস্ট, পাশাপাশি তার সেই জন্ম শতবার্ষিকী উদযাপিত হচ্ছে। তো সেক্ষেত্রে আপনার কাছে আমরা জানতে চাই, আপনি জানেন যে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে কিন্তু ইতিহাস বিকৃতি করার চেষ্টা করা হয়েছে, বিশেষ করে যারা নতুন প্রজন্ম, তারা অনেকেই ইতিহাস যে বিভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে সেটি শিকার হয়েছেন, অনেক সময় তারা সঠিক ইতিহাস জানা থেকে বঞ্চিত হয়েছে। তো সেক্ষেত্রে আপনারা আপনার সংগঠনের পক্ষ থেকে বা আপনারা যারা বাংলাদেশ কমিউনিটিতে রয়েছেন, সিনিয়র সিটিজেন যারা রয়েছেন, তো সেক্ষেত্রে প্রবাসে নতুন প্রজন্মদেরকে এই বাংলাদেশের ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস, স্বাধীনতার ইতিহাস এবং বঙ্গবন্ধুর ইতিহাস জানানোর জন্য কোনো উদ্যোগ নিয়েছেন কিনা, বা কি কি উদ্যোগ নিয়েছেন? ধন্যবাদ। আমি এই প্রশ্নের জবাব দেওয়ার পূর্বে আমি সর্বপ্রথম শ্রদ্ধা জানাবো জাতির হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের, তাদের পরিবারকে, যারা 75-এর 15ই আগস্ট যারা নিহত হয়েছে, তাদের সবার রুহের মাগফিরাত কামনা করে এবং সমবেদনা জ্ঞাপন করার মধ্যে দিয়ে আমি প্রশ্নের জবাব দিচ্ছি। আপনি জানলে অবাক হবেন, আমি আবুল হাশেম, বাহরাইন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আমি শেখ বঙ্গবন্ধুর উপর থিসিস করেছি। শেখ পরিবারের 750 বছরের ইতিহাসে কোথাও দাড়ি কমা বাদ পড়ে না। এই বক্তব্যের মধ্যে দিয়ে আমি যখন সেই 90 সনে এসেছিলাম, তখন আমার মুছও বরাবর উঠে নাই, তখন আমাকে ছোট হাশেম বলে সবাই ডাকতো। আমি যখন স্টেজে দাঁড়িয়ে বক্তব্য দিতাম বঙ্গবন্ধুর উপর, 1 ঘন্টা আধা ঘন্টার মতো বক্তব্য দিতাম, কারণ 750 বছরের ইতিহাস, সেই তারা আজ থেকে 750 বছর পূর্বে ইরাকের বাগদাদ শহর থেকে এসেছিলেন এই শেখ পরিবার। আপনাকে একটা কথাই বলি, আমাদের কিছু কিছু শব্দ আছে, শব্দের মাধ্যমে ওনাদের পরিচয় আসে। শেখ আরবি শব্দ, এটা আমাদের দেশের উপাধি নয়, বাংলাদেশের উপাধি নয়, এটা আরবি উপাধি। বাংলায় যার অর্থ দরবেশ, কুতুব, আউলিয়া, প্রচারক এবং মসজিদে যারা ইমামতি করে, আরবি ভাষা তাদেরকেও শেখ বলা হয়।
এই শেখ পরিবার ইরাকের বাগদাদ থেকে এসেছিলেন 750 বছর আগে। সর্বপ্রথম যে ভদ্রলোক এসেছিলেন তার নাম ছিলেন শেখ আওয়াল। তারপরেই শেখ আওয়ালের পুত্র শেখ জহিরুদ্দিন, শেখ ইমামউদ্দিন, শেখ তৌকির, শেখ জাহেদ, শেখ কাসেম, শেখ হামিদ, শেখ লুৎফর রহমান, শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা। এই শেখ পরিবারের প্রতিটা পর্বে কে কোত্থেকে আসছে, কিভাবে টুঙ্গিপাড়ায় গেলেন, কোত্থেকে টুঙ্গিপাড়ায় গেলেন, এগুলি আমি দীর্ঘ 30 বছর স্টেজে বক্তব্য দিতে এইখানে যারা জামাতের রাজনীতি করে তাদের কথা বলার মুখ বন্ধ হয়ে গেছে, তারা স্তব্ধ হয়ে গেছে। আপনি দেখেন এই 75 15 আগস্টের পরে, বঙ্গবন্ধু হত্যার পরে এই জামাত শিবির স্বাধীনতা বিরোধী চক্র তারা বঙ্গবন্ধু শেখ পরিবারকে হিন্দু পরিবার হিসেবে তারা উপাধি দিতে শুরু করেছিলেন। কিন্তু যখনই আমাদের মতন এই জেনারেশনের ছেলেরা, আমরা যখন এই ইতিহাসকে, বাংলার ইতিহাসকে আমরা সঠিক ইতিহাস তুলে ধরার মধ্য দিয়ে যখন তাদের সেই বক্তব্যকে প্রতিহত করতে শুরু করেছে, আজকে দেখুন তারা আর বলে না শেখ পরিবার হিন্দুর পরিবার, শেখ মুজিব হিন্দুর পরিবার, অথচ এই পরিবার এই অঞ্চলে এসেছিলেন ধর্ম প্রচারের জন্য। আজ থেকে 750 বছর আগে সর্বপ্রথম শেখ আউয়াল এসেছিলেন চট্টগ্রামে, তার ছেলে জহিরুদ্দিন, তিনি ক্যালকাটায় ব্যবসা করতেন। তার এই ব্যবসায় তিনি ভুসিমালের ব্যবসা, মতো ধান চাউলের ব্যবসা করতেন। এই ধান চাউল তিনি সংগ্রহ করতেন। আপনারা জানেন ভারতের গঙ্গা বাংলাদেশে যে পদ্মা নামে পরিচিত হয়েছে, পদ্মার অধিকাংশ শাখা নদী বৃহত্তর ফরিদপুরের মধ্যে দিয়েই খুলনা বরিশাল হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। কিন্তু এই শেখ জহিরুদ্দিন তার ব্যবসার ধান চাউল এগুলি বিশেষ করে বৃহত্তর ফরিদপুরের বিভিন্ন হাট থেকে সংগ্রহ করে এই ক্যালকাটায় নিয়ে যেতেন। আর তার এই ব্যবসার সুবিধার্থেই তিনি সর্বপ্রথম এই গোপালগঞ্জের টুঙ্গিপাড়াতে তার বসতি স্থাপন করে। সেই থেকে শেখ পরিবার এই গোপালগঞ্জে বসতি স্থাপন করে আসছে। এর ভিতরে অনেক কথা আছে। বঙ্গবন্ধু 1920 সনের 17 মাস 20 চৈত্র রোজ মঙ্গলবার 1920 সনে 17 মাস 20 চৈত্র তার জন্মগ্রহণের পর থেকে বাকি তার 50 বছর জীবনে তিনি কতবার জেল খেটেছেন, কবে সর্বপ্রথম তিনি জেলে গিয়েছেন, কেন গিয়েছেন, এই বক্তব্য কারণ এখন আপনার এই টক শোতে, এই অনলাইনের এই অল্প সময়ে বলার সুযোগ হবে না। যদি কখনো আপনারা আমাকে সুযোগ দেন শেখ পরিবারের 750 বছর ইতিহাস আপনাদের তুলে ধরার মধ্যে আমি বাঙালি নতুন ইতিহাস এই বক্তব্যের মাধ্যমে শেখ পরিবারের নতুন তথ্য আপনাদের আমি দিয়ে যেতে পারবো। আমরা অবশ্যই জানার চেষ্টা করব আপনার কাছ থেকে ভবিষ্যতে কোনো এক সময়ে। যেমনটি আপনার কাছে আমরা জানতে চাই যে আপনি যেমনটি বলছিলেন যে আপনি বঙ্গবন্ধু বা শেখ পরিবারকে নিয়ে দীর্ঘদিন যাবত আপনি গবেষণা করছেন বা স্টাডি করেছেন, সেক্ষেত্রে বাহরাইনে যারা বাংলাদেশ কমিউনিটি রয়েছে বা বাংলাদেশি কমিউনিটি নতুন প্রজন্ম রয়েছে তারা নিঃসন্দেহে সৌভাগ্যবান যে আপনার মতো একজন মানুষের কাছ থেকে তারা সেই প্রকৃতি ইতিহাসটি জানতে পারবে। আপনি যেমনটি বলছিলেন জামাত শিবিরের কথা, যে বিভিন্ন সময় শুধু জামাত শিবিরই না, বিভিন্ন পক্ষই কিন্তু বিভিন্ন সময় ইতিহাসকে বিকৃতি করার চেষ্টা করছে, এবং এই সময় এসেও এখনও আমরা সেই স্বাধীনতার ঘোষক বা স্বাধীনতার ঘোষণা কে করেছেন সেটিকে নিয়ে বিতর্ক করার চেষ্টা করি, যেটি নিয়ে বিতর্ক করার কোনো সুযোগ নেই। তারপরেও আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে সেই যে স্বাধীনতার ঘোষণা, স্বাধীনতার ঘোষক, সেটি নিয়ে আসলে বিতর্ক করার কোনো প্রকার সুযোগ আছে কিনা। আপনার এই প্রশ্নের জবাব দিতে গেলে কবির সেই ভাষাটি বলতে হয়, আজকের যারা শিশু, তোমরা যারা শিশু পার্কে দুল খাচ্ছ, তোমরা কি জানো এখানে কি ছিল? সেদিন ছিল ধুধু মরুভূমি। এখানে কবি আসবে, শোনাবে তার সেই অমর কবিতা খানি। তাই তো কবির সেই কবিতা শোনার জন্য মাঠ থেকে ছুটে এসেছিল পাতা কুড়ুনির দলেরা। কৃষক ছুটে এসেছিল তার লাঙল জোয়াল কাঁধে নিয়ে, শ্রমিক ছুটে এসেছিল তার কলে লাঙল বন্ধ করে। পরিশেষে চোখের পলকে মনের ঝলকে মৃদু পায়ে কবি এসে দাঁড়ালেন জনতার মঞ্চে। তিনি শুনালেন তার সেই অমর কবিতা খানি। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। সেই থেকে শুরু হয়েছিল স্বাধীনতা শব্দটি। আজকের আপনার মাধ্যমে আবারও আমার দেশের জনগণকে, আমার 7.5 কোটি থেকে আজকে 18 কোটি জনগণকে আবারও বলে দিতে চাই, যদি স্বাধীনতার এই ঘোষক নিয়েই বিতর্ক আসে তাহলে সমগ্র জাতির কাছে আমার প্রশ্ন থাকবে, সেই 1949 সনে যখন ঢাকার রোজ গার্ডেন নামে বাড়িতে আওয়ামী মুসলিম লীগ নামের সংগঠনটি তৈরি করা হয়েছিল, তখন এই ঘোষক জিয়াউর রহমান কোথায় ছিল? যখন 52-এর ভাষা আন্দোলন হয়েছিল তখন জিয়াউর রহমান কোথায় ছিল? যখন 54, যখন 60, যখন 64, তখন 66, 6 দফা, 69-এর গণ অভ্যর্থনা, 70-এর নির্বাচন, কোথায় ছিল এই ঘোষক? আজকে আপনার বাবা, আপনার মা আপনাকে জন্ম দিয়ে কষ্ট করে লালন পালন করেছে, তারপরে আপনাকে বিয়ে দিয়েছে, সে বিয়ে করা মেয়েটির বাপ
একদিন সন্তান বলে আপনার মাথায় হাত দিল আর সেই আপনার বাবা মা হয়ে গেল। সেই ঘোষককে দিয়ে চট্টগ্রামের কালুরঘাটে সেদিন চট্টগ্রামের আওয়ামী লীগের সভাপতি হান্নান সাহেবের নেতৃত্বে তাকে দিয়ে শুধু ঘোষণাপত্রটি পাঠ করিয়েছিল, তাই তিনি ঘোষক হয়ে গেলেন। আমার দেশের জনগণ সবই জানে, আওয়ামী লীগও জানে, বিএনপিও জানে, জামাতও সবই জানে, শুধু তর্কের খাতিরে তারা তর্ক করে যায়। আসলে ঘোষক বলতে কিছুই নেই। তবে আমাদের আওয়ামী লীগের ভিতরে একটা দোষ আছে, সেটা হলো বঙ্গবন্ধুকে আমরা মনে করি শুধু আওয়ামী লীগের সম্পৃক্তি, আওয়ামী লীগেরই প্রাপ্য, কিন্তু বঙ্গবন্ধু যে 18 কোটি জনগণের প্রাপ্য, জনগণেরই নেতা, সেটা আওয়ামী লীগের লোকজন আসলে মানতে চায় না। যার কারণে এই শব্দটা নিয়ে, এই ঘোষক শব্দটা নিয়ে এখনো বিতর্ক আছে। যেদিন আওয়ামী লীগের নেতৃবৃন্দ মেনে নিবে যে বঙ্গবন্ধু শুধু আওয়ামী লীগের নয় 18 কোটি জনগণের নেতা, সেদিন আর এই তর্ক থাকবে না। ধন্যবাদ। আপনি যথার্থই বলেছেন। যে বিষয়টি নিয়ে অনেকেই বলার চেষ্টা করে থাকেন যে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধুমাত্র একটি দলের সম্পদ না, সে গোটা বাংলাদেশের 18 কোটি মানুষের সম্পদ। শুধুমাত্র তাই নয়, সারা বিশ্বের একজন সম্পদ সে। এবং সে যদি আজকে বেঁচে থাকতো, হয়তো বাংলাদেশের রাজনীতির যে পরিবেশ সেটি হয়তো আর এমন থাকতো না। তারপর আপনি যেহেতু একজন রাজনীতিবিদ, আমরা আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই। আপনি বাহরাইনে রয়েছেন, সেখানেও অবশ্যই রাজনীতিবিদরা রয়েছেন, তাদের দেশের সেখানকার যে কালচার আর বাংলাদেশের রাজনীতির যে কালচার, আসলে এই যে এটি কেন এমন, কেন আগেও আমরা যেটি দেখছি তারপরেও কিন্তু এখন রাজনীতিতে যে বৈরী একটা পরিবেশ, কেউ কাউকে সহ্য করতে পারছে না, বা প্রতিনিয়তই এই করোনাকালীন সময়েও যেখানে সকল রাজনীতিবিদকে ভেদাভেদ ভুলে জাতি ইস্যুতে একই মঞ্চে এসে কাজ করার কথা, তারপরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি না ভিন্ন মত, ভিন্ন প্রসঙ্গ, একে অপরের সমালোচনা। কেন এটি হচ্ছে বলে আপনি মনে করেন? আবারও ধন্যবাদ আপনাকে। আসলে এখানে সত্যি কথা বলতে কি, এখানে কোনো দলীয় কোনো ভেদাভেদ নাই, এখানে কিছু ব্যক্তি বিশেষ ভেদাভেদ আছে। এখানে আমরা বাহরাইনে আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত আমরা এক টেবিলে বসে চা খাই, এক জায়গায় আমরা গল্প করি, কিন্তু যার যার স্টেজে যার যার বক্তব্য, যার যার স্ট্যান্ডবাজি ভিন্ন। কিন্তু এখানে আমাদের দলীয় কোনো মত পার্থক্য নেই। আপনি দেশেও দেখেন বড় বড় নেতা যারা আছে আওয়ামী লীগ, বিএনপি, তাদের সবার সাথে সবার খাতির আছে, সবার সাথে সবার সম্পর্ক আছে, কিন্তু দলীয় যখন স্টেজে আমরা দাঁড়াই তখন আমরা আমাদের ভিন্ন ভিন্ন স্ট্যান্ডবাজি করি। এটা আমাদের সাধারণ, আমি মনে করি এটা আমাদের ব্যক্তিগত কিছু পার্থক্য, দলীয় কোনো পার্থক্য নেই। এই দেশে আজ পর্যন্ত আমার 30 বছরে আমি দেখিনি কোনো দলীয় কোন দলের কারণে এখানে ঝগড়াঝাটি হয়েছে, কোনো খুন খারাপি হয়েছে, কারোর সাথে কারো হাতাহাতি হয়েছে, আজ পর্যন্ত 30 বছরে হয়নি। তবে আমরা দেশের যে কালচারটা দেখি, সেখানে দেশের ভিতরে কিছু সংখ্যক লোক আছে যাদের কারণে আমাদের এই এই দোষটা আমাদের মাথায় নিতে হয়। কিন্তু দলীয় আমি মনে করি না যে আমাদের দলীয়, দেশে আপনি 18 কোটি জনগণ, আমরা হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জামায়াত, বিএনপি, আওয়ামী লীগ একসাথেই তো আমরা বসবাস করতেছি, একসাথে আমরা চলতেছি। কিন্তু আমরা যখন দলীয় স্ট্যান্ডবাজিতে আসি তখনই একে অপরের উপর আমরা খেপে যাই। আমরা কখনো হিন্দুরে আক্রমণ করি, কখনো অন্য অন্য ধর্মের অবলম্বনের উপর আক্রমণ করি। কিন্তু আমার দেশটা তো আমাদের শত বছর ধরে, হাজার বছর ধরে আমরা আমাদের বুকে লালন করতেছি কি, আমরা বাঙালি লালন করতেছি। আজকে দেখেন আমার পার্শ্ববর্তী দেশ ভারতে, যেখানে তারা বাঙালি আছে, তারা কি আদৌ বাঙালি কালচার তিনি পালন করতে পারে? তার অফিস আদালতে হিন্দি ভাষা লেখা হয়, তিনি ঘর থেকে বের হলে ট্যাক্সিতে উঠলে হিন্দি ভাষায় কথা বলতে হয়, কিন্তু তারা কি মনের সেই অন্তঃস্থল থেকে তার সেই বাংলাকে উপলব্ধি করতে পারছে? কিন্তু আমরা তো পারছি, আমরা বাঙালি পারছি। যার কারণে হাজার বছর ধরে কবি সাহিত্যিক আমাদের ঐক্যমত, আমাদের সহমর্মিতাকে তাদের কবির ভাষায় বলে গেছে, এই সেই দেশ যেখানে শোনা যায় পবিত্র আজানের ধ্বনি, গীতা, বাইবেল, ত্রিপিটক আর রামায়ণের বাণী, কবি কালিদাস, ইকবল আর গালিবের পদাবলী, হাজার সূর্যের চোখের তারায় আমরা যে পথ দেখি, সবার হৃদয় রবীন্দ্রনাথের চেতনা আর নজরুলের কবিতার বাণী। তাহলে আমাদের পার্থক্যটা কোথায়? জি, আমরা অনুষ্ঠানে একেবারেই শেষ পর্যায়ে, আমরা সর্বশেষ খুব সংক্ষেপে আপনার কাছে জানতে চাই, আপনি দীর্ঘদিন যাবৎ প্রবাসে রয়েছেন, আপনি একটি রাজনৈতিক দলের সাথে জড়িত, সেখানকার বাহরাইন শাখার সাধারণ সম্পাদক। তো বাহরাইনে যারা বাংলাদেশ কমিউনিটি রয়েছে, বাংলাদেশে যারা রয়েছে এবং সারা পৃথিবী জুড়ে প্রায় 1,30,00,000-এরও বেশি প্রবাসী ভাইরা রয়েছেন, তাদের উদ্দেশ্যে আপনার পক্ষ থেকে, আপনার সংগঠনের পক্ষ থেকে কিছু বলার থাকলে আপনি বলতে পারেন। আমি সারা পৃথিবীতে আমাদের যেখানে বাঙালি ভাইয়েরা রয়েছে তাদের সর্বপ্রথম আমার এই আহ্বানটা থাকবে, যে আমরা পৃথিবীর যেখানে যে দেশেই থাকি সে দেশের সরকারের,
আইন কানুন, সর্বপ্রথম আইনকে যেন আমরা শ্রদ্ধা করি, তারপরে আমার কমিউনিটি যারাই আছি আমরা যেন আমার বাংলাদেশের ভাবমূর্তিকে উজ্জ্বল করার মধ্যে দিয়ে আমার এই প্রবাসী আমার কর্মের জীবনটাকে আমি পার করতে পারি। পার করার মধ্যে দিয়ে আমার দেশের সুনাম বহন করার মধ্যে দিয়ে আমি পৃথিবীর যেখানেই আমি থাকি না কেন, আমি যত বছরই থাকি না কেন, আমার দেশের সুনামকে আমি রক্ষা করার মধ্যে দিয়ে যেন আমার সমগ্র জীবনটাকে আমি অতিবাহিত করে আবার সৎ শরীরে সবাই যেন আমরা আমার মায়ের কোলে ফিরে যেতে পারি, এই আশা ব্যক্ত করি আমি শেষ করছি। আমরা আপনার সাথেও একইভাবে আশাবাদী যে আপনারা যেখানেই থাকুন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের পরিবারকে নিয়ে অবশ্যই আপনারা আবারও আপনাদের সে প্রিয় মাতৃভূমি সেই বাংলাদেশ, যেটি 1971 সালে জন্ম হয়েছিল এবং কত কঠিন, কত যুদ্ধের মধ্য দিয়ে, কত সংগ্রামের মধ্য দিয়ে, কত ত্যাগের বিনিময়ে একটি দেশের জন্ম, আপনারা অবশ্যই সেই দেশে আবারও ফিরে আসবেন সেই প্রত্যাশা আপনাদের সকলের জন্য। দর্শক, আপনারা দেখছিলেন জয়যাত্রা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাস টাইম। আজকে আমাদের সাথে ছিলেন এম এ হাশেম, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ বাহরাইন শাখা। আমরা তার সাথে কথা বলার চেষ্টা করছিলাম। তিনি যেমনটি বলছেন, সকল প্রবাসী ভাই বা রেমিটেন্স যোদ্ধা যারা রয়েছেন তাদের প্রতি বিনীত আবেদন রেখে যেখানেই থাকেন না কেন সেই দেশের অবশ্যই যে সমস্ত আইনকানুন রয়েছে সেটি মেনে চলার চেষ্টা করবেন। পরবর্তীতে বাংলাদেশ কমিউনিটির পাশে দাঁড়াবেন, কমিউনিটিকে নিয়ে অবশ্যই সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন, যাতে এই বাংলাদেশের কোনো বদনাম পৃথিবীর বুকে না হয়, অন্য কোনো দেশে না হয়। এবং আমাদের যারা কূটনৈতিক বৃন্দরা রয়েছেন তাদের কাছে সবিনয়ে অনুরোধ থাকবে জয়যাত্রা পরিবারের পক্ষ থেকে, আপনারা অবশ্যই আমাদের প্রবাসী ভাইরা যারা রয়েছেন, রেমিটেন্স যোদ্ধারা যারা রয়েছেন, তাদের জন্য অবশ্যই সবসময়ই ভালো কিছু করার চেষ্টা করবেন এবং তাদেরকে অবশ্যই দেখভাল করবেন সবসময়, তেমনটি আমাদের প্রত্যাশা। কারণ তারা প্রতিনিয়ত তাদের পরিবারকে দূরে রেখে, তাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে দূরে রেখে এই দেশের অর্থনীতির মুক্তির জন্য কাজ করে যাচ্ছে। দর্শক, আজকের মতো এখানেই বিদায়। যাবার আগে সকলের কাছে বিনীত অনুরোধ রাখতে চাই যে যেখানেই থাকুন না কেন নিজেকে সুরক্ষিত রেখে, নিজের পরিবারকে সুরক্ষিত রেখে চলবেন, তাহলেই আমাদের এই প্রিয় মাতৃভূমি, আমাদের এই বাংলাদেশ সুরক্ষিত থাকবে। সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।